হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচার সিরিজের 7th ক্লাসে আমরা আলোচনা করব ক্যালকুলেশন অফ আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন লাইক স্পিসিস। আমরা লাস্ট ক্লাসে বোরস থিওরি থেকে বোরস থিওরির একটা খুব ইম্পর্ট্যান্ট সাকসেস আলোচনা করেছিলাম যে লাইন স্পেকট্রাম বোরস থিওরির সাহায্যে কীভাবে ব্যাখ্যা করা যায়, রাদারফোর্ডের থিওরি থেকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। তো রাদারফোর্ডের থিওরি থেকে যেটা করা যাচ্ছিল না, তো বোরস থিওরি থেকে আমরা খুব ইজিলি নাইসলি রাদারফোর্ড লাইন স্পেকট্রাম আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে রিডবার্গ ইকুয়েশান কীভাবে বোরের থিওরি থেকে পাওয়া যায় এবং রিডবার্গ কনস্ট্যান্টের যে ইকুয়েশান আরের যে ইকুয়েশান সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা ডিটেল ভিডিও লেকচার 6-এ পেয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন লাইক স্পিসিস। তবে প্রথমেই বলে রাখি, এই যে হেডিং দেওয়া আছে আয়নেশন পোটেনশিয়াল কাদের জন্য, হাইড্রোজেন লাইক স্পিসিস মানে 1 ইলেকট্রনিক স্পিসিসের জন্য, নট মোর দ্যান 1 ইলেকট্রনিক স্পিসিস। ধরো এই ইকুয়েশনটা হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল সমান 13.6 × z²। এই ইকুয়েশনের সাহায্যে আমরা আয়নেশন পোটেনশিয়াল বার করতে পারি। এটা মাথা রাখবে, 1 ইলেকট্রনিক। আবার বলছি কেন, ধরো যদি এটা সোডিয়াম হয়, সোডিয়াম যদি বলা যায় আয়নেশন পোটেনশিয়াল ক্যালকুলেট করো, তোমরা হয়তো লিখে দিলে 13.6 ইন্টু সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, তো 11² এত ইভি, রাইট? কিন্তু এটা ভুলে যাবে, কারণ এই যে ইকুয়েশনটা আমরা কনস্ট্রাক্ট করবো, দেখাচ্ছি কীভাবে হবে, সেইটা ইকুয়েশনটা আসছে বোরস থিওরি থেকে। বোরস থিওরি আবার কাদের জন্য অ্যাপ্লিকেবল না, 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে। তাহলে ক্লিয়ার হলো, 1 ইলেকট্রনিক সিস্টেম ছাড়া কোনো জায়গাতেই এই ইকুয়েশনের সাহায্যে আমরা আয়নেশন পোটেনশিয়াল নির্ণয় করতে পারি না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? বেশ, তো আয়নেশন পোটেনশিয়াল বিষয়টা কি আমি ডিটেলড ডেফিনেশনে যাচ্ছি না, পিরিয়ডিক প্রপার্টিতে আমরা আলোচনা করব যখন শুরু হবে পিরিয়ডিক টেবিলের সিরিজ। তাও বলে রাখি, আয়নেশন পোটেনশিয়াল হচ্ছে কোনো একটা গ্যাসিয়াস অ্যাটমের সবচেয়ে লুজলি বাউন্ডেড ইলেকট্রন, মানে সবচেয়ে বাইরে কক্ষের একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে যদি কী করতে চাই, দূরে সরাতে চাই, অর্থাৎ নিউক্লিয়াস আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে বাইরে বার করতে চাই, তাহলে যে পরিমাণ এনার্জি দিতে হবে, তো সেইটা হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল। মানে ধরো একটা অ্যাটম হচ্ছে এ, রাইট? তার সবচেয়ে বাইরে কক্ষের একটা ইলেকট্রনকে বার করে দিলাম, তাহলে কী হবে, A+ হবে, অর্থাৎ ইলেকট্রনকে পুরোপুরি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বার করে দিলাম। তো এই ইলেকট্রনটাকে বার করতে গেলে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটা হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল, রাইট? ডেফিনেটলি 1 ইলেকট্রনিক সিস্টেম। আবার আমি রিমাইন্ডার দিচ্ছি, এবারে দেখো এই আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি যে গ্রাউন্ড স্টেট ধরা যাক হাইড্রোজেনই ধরো, বা হিলিয়াম প্লাস কি লিথিয়াম 2+, তাদের ক্ষেত্রে। তো এখানে ইলেকট্রন ইনিশিয়ালি কোথায় আছে, 1 নম্বরে, অর্থাৎ E1 লেভেলে, গ্রাউন্ড স্টেটে। ওকে কোথায় নিয়ে যেতে হবে, ইনফিনিটিতে। আমরা জানি নিউক্লিয়াসের আকর্ষণ কোথায় গিয়ে 0 হয় ইলেকট্রনের প্রতি, কত দূরত্বে গিয়ে না, ইনফিনিটি দূরত্বে। তাহলে আমাদেরকে থিওরিটিক্যালি ইনফিনিটি দূরত্ব নিয়ে যেতে হবে। তাহলে কতটা এনার্জি আমাকে দিতে হবে ইলেকট্রনটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে, না E∞ - E1, মানে এই যে এনার্জি গ্যাপ, এতটা এনার্জি আমাকে দিতে হবে। এই এত পরিমাণ এনার্জি দিয়ে আমি বাইরের থেকে প্রোভাইড করি, তাহলে ইলেকট্রনটা E1 থেকে ইনফিনিটিতে চলে যাবে, অর্থাৎ থিওরিটিক্যালি যে ইলেকট্রন পুরোপুরি নিউক্লিয়াস থেকে আকর্ষণ থেকে বাইরে বেরিয়ে গেছে, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে, A থেকে A+ হয়ে যাবে, একটা ইলেকট্রন লস হয়ে যাবে পার্মানেন্টলি। বেশ, তো কতটা এনার্জি দিতে হবে না, E∞ - E1, তো সেটাই তো আয়নেশন পোটেনশিয়াল। কারণ আয়নেশনের জন্য যে পরিমাণ এনার্জি দিতে হয় সেটা আয়নেশন পোটেনশিয়াল। তাহলে আয়নেশন পোটেনশিয়াল E∞ - E1। এবার নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দি E∞ - E1 ভ্যালু ফ্রম বোরস থিওরি, বোর এনার্জি ইকুয়েশন। তো এইটা ক্যালকুলেট করার আগে আমি এটা জেনারেল হিসেব করব, যে সেটা তোমাদের হয়তো কোনো পরীক্ষায় কোশ্চেন আসলে সেটাও এখানে হয়ে যাবে, এই ইকুয়েশন থেকে পেয়ে যাবে। আগে একটা জেনারেল ইকুয়েশন খোঁজার চেষ্টা করব, যে ধরা যাক একটা ইলেকট্রন N1 লেভেলে আছে হাইড্রোজেন লাইক স্পিসিসের, অর্থাৎ 1 নম্বরে আছে, গ্রাউন্ড স্টেটে আছে, দিস ইজ দ্য গ্রাউন্ড স্টেট। এবং আমি কি চাইছি, এই ইলেকট্রনটাকে N1 লেভেল থেকে N2 লেভেলে, অর্থাৎ লোয়ার এনার্জি E1 লেভেল থেকে হায়ার এনার্জি E2 লেভেলে পৌঁছাতে চাইছি, রাইট? তাহলে ডেফিনেটলি আমাকে এনার্জি দিতে হবে। কতটা এনার্জি দিতে হবে না, E2 - E1 এতটা, এইটা হচ্ছে ডেল্টা ই। কতটা এনার্জি দিতে হবে, ডেল্টা ই সমান E2 - E1। তাহলে এনার্জি অ্যাবজর্বড কতটা হবে, বা অ্যাবজর্বড এনার্জি ফর দি ট্রানজিশন N1 to N2, অর দ্যাট ইজ E1 লেভেল টু E2 লেভেল, কতটা না, E2 - E1, হায়ার এনার্জি লেভেল মাইনাস লোয়ার এনার্জি লেভেল। এবার সিম্পল, আর কোনো কাজ নেই আমার। E2 জায়গায় এই যে E2 - E1 এনার্জির এক্সপ্রেশন বসাবো,
তাহলে এনার্জি দেখো, এনার্জি এক্সপ্রেশন তো আমরা জানি, বোরের এনার্জি এক্সপ্রেশন অনেক আগেই আলোচনা করেছি আমরা। ই ইজিক্যাল টু এসআই ইউনিটে, এটা এসআই ইউনিটে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো বসিয়ে দাও এখানে, তাহলে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার, মানে এখানে E2 লেভেলে, এখানে এনের জায়গায় লিখবো N2 স্কোয়ার এইচ স্কোয়ার, আর তারপর মাইনাস, তাহলে মাইনাস, আর এনার্জি এক্সপ্রেশন একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার, এখানে N1 লেভেল মানে এইটা N1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। তো আমরা যদি কমন টার্মগুলোকে কমন নিয়ে নিই তাহলে কী হবে না, এখানে আমরা লিখলাম ধরো জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এইটা হচ্ছে ডেল্টা ই। কতটা, অর্থাৎ দিস অ্যামাউন্ট এনার্জি ইজ অ্যাবজর্বড ফর দিস ট্রানজিশন, এতটা এনার্জি অ্যাবজর্পশন হবে, রাইট। এবং ডেফিনেটলি এটা হবে জুল ইউনিটটা মাথায় রাখবে, যেহেতু আমি এসআই বসেছি তাহলে জুলে পাবো। বেশ, এবার এইটা হচ্ছে কমন টার্ম, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কমন নয় সরি কনস্ট্যান্ট টার্ম। তো যদি এটাকে আমরা জুল থেকে সিজিএস ইউনিটে বসাই, তাহলে এটা অর্থাৎ সব কিছু সিজিএসে বসালাম, সিজিএসে বসালে এই ভ্যালুটা কত পাচ্ছি আমরা বলে লিখে দেবো, আর পুরো ক্যালকুলেশন করবো না, এই ক্যালকুলেশন দরকার নেই, সব তো কনস্ট্যান্ট টার্ম। আমরা দেখো আগেই দেখেছি এনার্জিকে আমরা জুলে প্রকাশ করতে পারি, আর্গে প্রকাশ করতে পারি, ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে পারি। তো আমি বলবো যে আলাদা আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই, কোনো একটা মনে রাখবে, হয় ইলেকট্রন ভোল্টে মনে রাখবে, বা আর্গে মনে রাখবে, বা জুলে মনে রাখবে। আমি আবার বলবো যে ইলেকট্রন ভোল্টে মনে রাখো, আরও সহজ, এখান থেকে আমরা জুল আর্গ সব পেয়ে যাব। আমি বলেছিলাম, তাও একবার বলিনি, সব আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। তো এইটা শুধু মনে রাখবে, এইটা যদি ইলেকট্রন ভোল্ট ইউনিটে হয় তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, ডেল্টা ইজ ইকুয়াল টু 13.6, এটা 13.6 ইন্টু জেড স্কোয়ার, কারণ জেড তো কনস্ট্যান্ট নয়, জেড স্কোয়ার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, তো নিউক্লিয়াস অ্যাটম টু অ্যাটম ভ্যারি করে, 13.6 ইন্টু জেড স্কোয়ার, এবার হবে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এবং এটা হবে ইভিতে, রাইট। এবার ইভি থেকে তুমি জুলে যেতে পারো, জুলে পেতে গেলে কত হবে, এই যে যদি জুল ইউনিটে বসাতে তাহলে কত পেতে না, 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত কুলম, অর্থাৎ সরি এত জুল 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। তাহলে এত ইলেকট্রন ভোল্ট সমান এটাকে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমরা জুলে পেয়ে যাব। এবং জুল থেকে আর্গে পেতে গেলে কী করতে হবে না, 10 টু দি পাওয়ার 7 দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। তার মানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ভোল্টে যদি আমরা হিসেব করে রাখি তাহলে সেখান থেকে জুল আর্গে সবই পেয়ে যাব। তো আমরা যে ইউনিটে বসাই না কেন, পরীক্ষাতে যেটা বলবে লাস্টে সেই ইভি ইউনিট থেকে সেই ইউনিটে কনভার্ট করে নেব খুব ইজিলি। তো এই টেনশনটা থাকলো না আলাদা আলাদা করে মুখস্থ রাখার। এটা যদি আর্গ ইউনিটে আসে তখন দেখা যাবে ভ্যালুটা কত পাওয়া যাবে না, 2 পয়েন্ট বা জুল ইউনিট পাওয়া যাবে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু জেড স্কোয়ার, এটা হবে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এটা হচ্ছে জুল। মানে যদি এইটা বসাই এই ভ্যালুটা, এর যদি সব এসআই ইউনিটে অর্থাৎ মাসকে এসআই ইউনিটে বসালাম, ইলেকট্রনকে এসআই ইউনিটে বসালাম, এপসাইলন এইচ সবকে এসআই ইউনিটে বসালাম, তাহলে এটা পাবো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো ইভি থেকেও এটা পেয়ে যাবে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19কে যদি 13 দিয়ে গুণ করো এইটাই পাবে। তো কোনো সমস্যা নেই, যেভাবে হোক মনে রাখতে পারলেই হলো। তো অর্থাৎ কি দেখতে পেলাম যে কতটা এনার্জি লাগছে, যদি আমি এটাকে এখানে লিখি ডেল্টা ই ইজ ইকুয়াল টু 13.6 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এবারে যেরকম বলবে এটাতে ইভি যেরকম বলা থাকবে তুমি সেরকমই বার করবে। ধরো কোশ্চেনে তোমাকে আয়নেশন পোটেনশিয়াল বললো না, বললো যে একটা ইলেকট্রনকে
1 নম্বর লেভেল থেকে 4 নম্বর লেভেলে নিয়ে যাবো, রাইট? অর্থাৎ E1 থেকে E4 নিয়ে যাবো। তাহলে কত এনার্জি লাগবে? তখন N1 এর জায়গায় 1 বসাবো আর N2 জায়গায় 4 বসাবো। এইটা জাস্ট আমার কমন, এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এটা মনে রাখবো। এবার যেখান থেকে বলবে আমরা বলে দেবো। যদি 1 থেকে 4 বলে তাহলে এখানে 1 লিখবো, 4 লিখবো। যদি বলে অলরেডি 2 নম্বর এক্সাইটেড স্টেটে রাখা আছে, ইলেকট্রনটা অলরেডি 2 নম্বর এক্সাইটেড স্টেটে আছে, তাকে সেখান থেকে তোমাকে 5 নম্বরে নিয়ে যেতে হবে, 4-6 নম্বরে নিয়ে যেতে হবে, যেখানে খুশি নিয়ে যেতে বলুক। তো যদি বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে, ধরো কোশ্চেনে যদি একটু ঘুরিয়ে দেয়, যে বললো যে একটা ইলেকট্রন হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক স্পিসিসের একটা ইলেকট্রন বা হিলিয়াম প্লাসের ধরো বললো ইলেকট্রন, সেটা ফার্স্ট এক্সাইটেড স্টেটে আছে, সেখানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে অলরেডি আছে, সেখান থেকে আমাকে 4th এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে হবে। অর্থাৎ ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি না N1 2, এটা মাথায় রাখবে। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে গ্রাউন্ড স্টেট হচ্ছে N1 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে তার উপরে লেভেল মানে N1 2 মানে E2, 4th এক্সাইটেড স্টেট মানে তখন 5, রাইট? বুঝতে পারছো? জাস্ট হিসাব করে নেবে। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে N1 2, সেকেন্ড মানে N1 3, থার্ড মানে N1 4, ফোর্থ মানে N1 5। তার মানে যদি 4th এক্সাইটেড স্টেট বলে, তাহলে আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে 4th এক্সাইটেড স্টেট বলে, তখন N1 বসাবো 2 আর N2 বসাবো 5। যদি একটু পজ করে বা রিমাইন্ডার করে দেখে নেবে, যেটা বললাম যদি মাথায় না ঢুকছে। বেশ, এবার এখান থেকে দেখো আমাদের আসল যেটা উদ্দেশ্য সেটাও হয়ে যাবে। কি বলেছে যে আয়নেশন পোটেনশিয়াল। তো সিম্পল, আয়নেশন পোটেনশিয়ালে কি 1 নম্বর থেকে কোথায় নিয়ে যাওয়া হয়? আয়নেশন পোটেনশিয়ালের ক্ষেত্রে 1 নম্বর থেকে ইনফিনিটিতে, অর্থাৎ N1 সমান হবে 1 আর N2 ইজিক্যাল টু হবে ইনফিনিটি, রাইট? N1 হচ্ছে 1, N2 যদি ইনফিনিটি হয় তাহলে তখন আয়নেশন পোটেনশিয়াল যে পরিমাণে এনার্জি লাগবে সেটা হচ্ছে আয়নেশন পোটেনশিয়াল। তো বসাও, তাহলে কী পাবো এখানে? যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা ই ইজিক্যাল টু 13.6 ইন্টু জেড স্কোয়ার টু 1 বাই N1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার। তো 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে কী পাবে? 13.6 ইন্টু জেড স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। এই যেটা আমি লিখে রেখেছিলাম আগেই। তো এইভাবে আমরা কী করতে পারি? যে কোনো 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে কোনো একটা লোয়ার এনার্জি লেভেল থেকে কোনো একটা হায়ার এনার্জি লেভেলে নিয়ে যেতে গেলে কতটা এনার্জি দিতে হবে সেটাও হিসেব করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আয়নেশন পোটেনশিয়াল তো ব্যাপারটা তাই, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি এখানে ইনফিনিটিতে নিয়ে যাব। ক্লিয়ার? তো এই জেনারেল ইকুয়েশনটা মনে রাখলে, এই জেনারেল ইকুয়েশনটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব ইজিলি যে কোনো 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে আমরা আয়নেশন পোটেনশিয়াল নির্ণয় করতে পারবো, বা কোনো একটা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি গেলে কত এনার্জি দিতে হবে সব কিছু হিসাব করতে পারবো। শুধু এই N1 আর N2 ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাস এইটুকুই হচ্ছে ব্যাপার। তাহলে এটা বোঝা গেল। নেক্সট আমরা আলোচনা করব কয়েকটা কোশ্চেন আলোচনা করব এখানে। আর বোর্স থিওরির আজকে আমি আগের লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আলোচনা করব। তো ম্যাথামেটিক্যাল কয়েকটা প্রবলেম আলোচনা করি রিলেটেড টু বোর এনার্জি এক্সপ্রেশন বা হচ্ছে তোমার স্পেকট্রাল বা রিডবার্গ ইকুয়েশন, সেইগুলো রিলেটেড আমরা কিছু কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম আলোচনা করব। তো তোমাদের যদি কোনো এইরকম কোশ্চেন জানার মানে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার। বেশ, কয়েকটা স্যাম্পল কোশ্চেন আমি ম্যাথামেটিক্যাল প্রবলেম এখানে আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আয়নেশন পোটেনশিয়াল, আমি শর্টকাট এখানে লিখব, পুরোটা লিখব না। আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 ইলেকট্রন ভোল্ট। কী বলা আছে? ইনফরমেশনগুলো কীভাবে লিখে নিতে হয়। 13.6 আয়নেশন পোটেনশিয়াল কার? অফ হাইড্রোজেন। কত? 13.6 আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। বাই দ্য ওয়ে তোমরা মনে রাখবে আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেনের আয়নেশন পোটেনশিয়াল 13.6 হয়, এবং এটা মুখস্থ রাখতে হবে, অনেক সময় ইনফরমেশনে দেওয়া নাও থাকতে পারে, রাইট? তো এই যে দেখাচ্ছিলাম আয়নেশন পোটেনশিয়াল সমান হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। তো হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজ 1, তো 13.6 ইভি আসবে, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে আয়নেশন পোটেনশিয়াল অফ হিলিয়ামের দেওয়া আছে কত? 24.6 ইলেকট্রন ভোল্ট, রাইট? এবার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট হাউ মাচ এনার্জি রিলিজড ওয়েন হিলিয়াম নিউক্লিয়াস কম্বাইন উইথ 2 ইলেকট্রন। বলছে হিলিয়াম নিউক্লিয়াস যদি কী হয়, কম্বাইন করে উইথ 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়,
তাহলে হিলিয়াম নিউক্লিয়াস বলার থেকে হিলিয়াম অ্যাটম লিখি, নিউক্লিয়াস তো ইলেকট্রন জুড়ে না নিয়ে নেয় না, এটা হিলিয়াম অ্যাটম। হিলিয়াম অ্যাটম ধরা যাক দুটো কম্বাইন 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন যদি কম্বাইন করে তাহলে এনার্জি রিলিজ কতটা হবে, এনার্জি রিলিজ কতটা হবে, এটা হচ্ছে কোশ্চেন। এইটা বিষয়টা দেখো তোমাদের মনে হতে পারে হিলিয়াম নিউক্লিয়াস আবার কেন দুটো ইলেকট্রন নেবে, হিলিয়াম কেন দুটো ইলেকট্রন নেবে, হিলিয়াম তো অলরেডি দুটো আছেই। বেসিক্যালি এখানে বলতে চাইছে অন্য কথা, এই কথাটার মানে বুঝতে হবে। বলতে চাইছি যে হিলিয়াম দুটো ইলেকট্রন কখন গ্রহণ করবে, যদি হিলিয়াম 2+ অবস্থা থাকে, মানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে হিলিয়াম 2+ অবস্থায় আছে, এখান থেকে আমাকে হিলিয়ামে নিয়ে আসতে হবে, অর্থাৎ দুটো ইলেকট্রন অ্যাড হবে, এইভাবে অ্যাবজর্ব হবে। তো তার ফলে কতটা এনার্জি রিলিজ হবে, ডেফিনেটলি দেখো ইলেকট্রন বার করতে গেলে যদি আমার এনার্জি দিতে হয়, ডেফিনেটলি ইলেকট্রন অ্যাড করলে কি হবে, এনার্জি রিলিজ হবে, সিম্পল কথা। সেইটা কিভাবে আমরা হিসেব করব। অথচ দেখো দেওয়া আছে আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু। আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু আমাদের কী বলে না, ইলেকট্রনকে বাইরে একদম ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যেতে গেলে কত এনার্জি দিতে হবে। অথচ আমরা এখানে এনার্জি রিলিজ হওয়ার কথা ভাবছি যে ইলেকট্রন যখন অ্যাড হচ্ছে। তো বেসিক্যালি আমরা জাস্ট উল্টো জিনিসটা ভাববো। দেখো আমি এটা লিখছি সিকোয়েন্সটা, হিলিয়াম -C, হিলিয়াম প্লাস, একটা ইলেকট্রন বার করো, হিলিয়াম প্লাস, আবার -C, হিলিয়াম 2+। কেন আমি স্টেপ বাই স্টেপ করলাম, দুটো স্টেপে একবারে কেন দুটো ইলেকট্রন দেখালাম না, তার কারণ এক্ষুনি বুঝতে পারবে। কারণ আয়নাইজেশন পোটেনশিয়াল সবসময় বলে 1 ইলেকট্রন, একটা ইলেকট্রন বার করতে যে এনার্জি লাগে। তো আয়নাইজেশন পোটেনশিয়াল এটা নয় যে একটা অ্যাটম থেকে তুমি 3টে ইলেকট্রন কি 2টো ইলেকট্রন একবারে বার করে দিলে তাতে করে যে এনার্জি লাগছে সেটা আয়নাইজেশন পোটেনশিয়াল, ডেফিনেটলি নট। তো আয়নাইজেশন পোটেনশিয়াল কি না, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন বার করবো, সেটা তার আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে এইটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল ফার্স্ট, এইটা হচ্ছে IP1 ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা হচ্ছে IP2। পিরিয়ডিক প্রপার্টিতে আমরা ডেফিনেটলি এগুলো ডিটেলে আলোচনা করব। IP1 এটা হচ্ছে IP2। এখন এবার দেখো এখানে ইলেকট্রন বার করতে গেলে ফার্স্ট এই কিছু এনার্জি দিতে হবে, এটা বার করতে গেলেও কিছু এনার্জি দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এনার্জি কতটা রিলিজ হবে। এবার ঘুরিয়ে ভাবো, যদি হিলিয়াম 2+ প্রথমে একটা ইলেকট্রন অ্যাড করে, দিয়ে হিলিয়াম প্লাস হবে, দিয়ে আবার একটা ইলেকট্রন অ্যাড করছে, তাহলে কত হবে, হিলিয়াম হয়ে যাবে। অর্থাৎ এটা তোমরা আপাতত মনে রাখো যে হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম 2+ করতে গেলে যতটা এনার্জি দিতে হবে, উল্টো দিক দিয়ে হিলিয়াম 2+কে যদি হিলিয়াম প্লাস করা হয়, তাহলে একটা ইলেকট্রন অ্যাড করা হয়, ঠিক ততটা এনার্জি রিলিজ হবে, রাইট। একটা ইলেকট্রনকে বার করতে যতটা এনার্জি দিতে হবে, একটা ইলেকট্রনকে অ্যাড করাতেও কি ততটা ইলেকট্রনই রিলিজ হবে। তার জন্য আমাদেরকে ঘুরিয়ে এইটা যদি আমরা বার করতে পারি যে হিলিয়াম থেকে হিলিয়াম প্লাস আর হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম 2+ হতে গেলে করার জন্য ঠিক টোটাল কতটা এনার্জি দিতে হবে, আলটিমেটলি হিলিয়াম থেকে হিলিয়াম 2+ করতে গেলে কতটা এনার্জি দিতে হবে, সেটা যদি হিসাব করতে পারি, তো অ্যাকচুয়ালি ঠিক ততটা এনার্জি রিলিজ হবে যদি হিলিয়াম 2+ দুটো ইলেকট্রন কী করে, কম্বাইন করে, অ্যাড করে নেয়, রাইট। তো এইটা হিসাব করো। দেখো দেওয়া আছে হিলিয়ামের ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল কত দিয়েছে, এই যদি আয়নাইজেশন পোটেনশিয়াল দেওয়া আছে না ফার্স্ট, যদি কিছু বলা না থাকে তো বুঝে যাবে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল কত, এটা 24.6। তো এটা তো অলরেডি পেয়ে গেছি আমরা 24.6 ইলেকট্রন ভোল্ট। এবার এই ভ্যালুটা কত, এটা তো আমরা জানি না, এটা তো ভ্যালু দেওয়া নেই। এই ভ্যালুটার জন্য আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগাবো। আমরা আয়নাইজেশন পোটেনশিয়ালের যে ইকুয়েশন এখানে লিখেছি, দেখো আবার লিখছি 13.6 × Z²। দেখো এখানে তুমি 13.6 × Z² বসাতে পারবে না, কারণ হিলিয়াম এর 1 ইলেকট্রন সিস্টেম নয়, কিন্তু হিলিয়াম প্লাস এইটা হচ্ছে 1 ইলেকট্রন সিস্টেম। তুমি ইজিলি এই ইকুয়েশন খুব সহজেই বা খুব সঠিকভাবেই এই ইকুয়েশন বসানো যেতে পারে। অর্থাৎ এখানে ভ্যালুটা সরাসরি দেওয়া নেই ঠিকই, কিন্তু আমাকে এই ইনফরমেশনটা দেওয়া আছে 13.6, অর্থাৎ এইটা দেওয়া আছে মানে এই আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে 13.6 × Z² ইকুয়েশনটা বসানোর জন্য। তাহলে কত হবে 13.6 × হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে হলো 2², রাইট। তাহলে 4 6 24, 4 52 54, 54.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা পেয়ে গেলাম কত, 54.4 ইলেকট্রন ভোল্ট। বেশ, কাজ তো হয়ে গেছে। তাহলে কতটা এনার্জি টোটাল রিলিজ হবে না, টোটাল এনার্জি দিতে হবে কত, 54.4 + 24.6, এটা হয়ে যাবে তোমার 79.0 ইলেকট্রন ভোল্ট। এতটা এনার্জি দিতে হবে, মানে ঘুরিয়ে হিলিয়াম 2+ থেকে হিলিয়াম করলে 79 ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হবে। এবারে এটাই যদি বলে
তুমি জুলে বার করো, কী করবে 1.602 × 10⁻⁻19 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করবে। যদি আর্গে বার করতে বলে আবার 1.602 × 10⁻19 × 10⁻7 মাল্টিপ্লাই করে নিলে তাহলে সব এখান থেকে বার করতে পারবে। এই ধরনের একটা অঙ্ক আসতে পারে। নেক্সট আমরা একটা কোশ্চেন দেখব। A very interesting question, এটা বুদ্ধির কোশ্চেন। ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম অফ দ্য ফোটন দ্যাট ইজ এমিটেড হোয়েন অ্যান ইলেকট্রন ইন বোর অরবিট উইথ n⁻² রিটার্নস টু n⁻1, রাইট? কি বলছে যে n⁻² থেকে n⁻1 একটা ইলেকট্রন রিটার্ন ব্যাক করছে। বেশ, একটা ইলেকট্রন এখান থেকে এখানে রিটার্ন ব্যাক করছে। স্বাভাবিকভাবে এনার্জি রিলিজ হবে। কতটা এনার্জি রিলিজ হবে না, সেটা হচ্ছে ডেল্টা ই হচ্ছে E2 - E1, এতটা এনার্জি কী হবে রিলিজ হবে, অ্যাবজর্ব নয় কিন্তু, যেহেতু হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসছে তা রিলিজ হবে। তো E2 - E1 এতটা এনার্জি রিলিজ হবে। বেশ, এবার কোশ্চেনটা কি বলছে, ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ। এবার যে এনার্জিটা রিলিজ হচ্ছে কী হিসাবে রিলিজ হচ্ছে না, রেডিয়েশন আকারে রিলিজ হয়। আমরা জানি এমিটেড এনার্জি কীভাবে হয়, বাই মিনস অফ এনার্জি এমিশন হয় বাই মিনস অফ রেডিয়েশন আকারে এনার্জি এমিশন হয়। তাহলে রেডিয়েশনটা যে এনার্জিটা রেডিয়েট করবে তার তার ভ্যালুটা কত, ডেল্টা ই সমান E2 - E1, আবার এইটা সমান হচ্ছে H × নিউ, রাইট? আমরা জানি রেডিয়েশন কোনো একটা রেডিয়েশন এনার্জি ক্যালকুলেট করা খুব সহজ, E সমান H নিউ প্ল্যাঙ্ক ইকুয়েশন থেকে সমান হচ্ছে H × c/λ। তো এখানে কি বলেছে ওয়েভলেন্থ। বেশ, তো তাহলে ডেল্টা ই সমান কী পেয়ে গেলাম H × c/λ। তাহলে ডেল্টা ই যদি আমরা বার করতে পারি ডেল্টা ই, তাহলে আমার এখান থেকে H আর সি ভ্যালু তো জানি আমরা, তাহলে ল্যামডা পেয়ে যাব। বেশ, আর কি দেওয়া আছে করসপন্ডিংলি এখানে দেওয়া আছে আয়নেশন ভ্যালু দেওয়া, কি ইনফরমেশন দেওয়া আছে, আয়নেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম, এটা দেওয়া আছে কত 2.17 × 10⁻⁻11 আর্গ, যা দেওয়া আছে ভ্যালু, তো আমরা লিখে দিলাম এটা। বেশ, তাহলে হাইড্রোজেনের গল্প বলা হচ্ছে। এবার তাহলে আমাদের কি করতে হবে, ডেল্টা ই বার করো, এনার্জি রিলিজ, কতটা এনার্জি রিলিজ হবে, ডেল্টা ই = E2 - E1। যেহেতু এটা আর্গে দেওয়া আছে তাহলে আমরা এনার্জি এক্সপ্রেশনে আমরা ওই ইলেকট্রন এনার্জি এক্সপ্রেশন আমরা সিজিএস ইউনিটে বসাবো। ই হচ্ছে এটা লিখে রাখছি আমি -2, এটা মনে রাখতে পারো 2π² Z² m e⁴ বাই n²h², এটা সিজিএস ইউনিটে মানে আর্গে পাবে। যেহেতু আর্গ দেওয়া আছে আয়নেশন পোটেনশিয়াল, তাহলে আমাকে এটাও আর্গে বসাতে হবে। তাহলে এখানে কি বসাবো, E2 জায়গায় বসাবো -2π² Z² m e⁴ বাই n² h², আর মাইনাস মানে প্লাস হবে। একটু আগে দেখাচ্ছিলাম এই ক্যালকুলেশনটাই, সেটা এসআই বসাচ্ছিলাম। তো 2π² Z² m e⁴ বাই n² h²। তো আমরা কমন টার্মগুলোকে কমন নিব। তাহলে কি কি কমন আছে, -2π² Z² m e⁴ বাই h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। ডেফিনেটলি এটা আসবে আর্গে, যেহেতু আমরা আর্গে বসিয়েছি। বেশ, এবার দেখো যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে Z = 1, যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলা হয়েছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে Z = 1। তো জেডের মানে এখানে 1 বসালে কি জেড টার্মটা থাকবে না, তাহলে আমি জেড টার্মটা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে Z = 1, তাহলে -2π² m e⁴ বাই h² ইন্টু 1/n1² মাইনাস 1/n2², এটা হচ্ছে ডেল্টা ই। এখন আমাদের মূল কাজ কি, এই ডেল্টা ই বার করা। ডেল্টা ই বেরিয়ে গেলে তো খুব ইজিলি বার করতে পারবো, কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে, দেখো n1 জানি, n1 কত, n1 হচ্ছে তোমার অর্থাৎ কোথার থেকে কোথায় ফিরে আসছে, বা ধরো n1 মানে কি, এই n1 মানে এটা 1, এটা কত, এটা হচ্ছে 2, রাইট? এটা n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে
2 তো এটাও পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে -2 পাই স্কোয়ার a ⁴ বাই h স্কোয়ার ইন্টু 1/1 স্কোয়ার মানে 1 মাইনাস 1/2 স্কোয়ার মানে 1/4 রাইট 1/2 স্কোয়ার। এবার আমার এইটা জানতে হবে এই ভ্যালুটা এখানে হচ্ছে বুদ্ধিটা কি ভ্যালু না এখানে আয়নাইজেশন এখানে বলা আছে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে 2.17 × 10⁻11 অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আইপি অফ হাইড্রোজেন। কেন একটু আগেই তো আলোচনা বললাম একটু নিজেরা বুদ্ধি খাটাও তারপরে ভাববে আমি বলে দিচ্ছি এখানে কেন এটাকে আয়নাইজেশন পোটেনশিয়াল বলা হচ্ছে। যদি এই ইকুয়েশন থেকে ভাবো আয়নাইজেশন পোটেনশিয়াল যদি হতো এবারে উল্টো দিক দিয়ে ভাবো না যে ইলেকট্রন 1 নম্বর থেকে ইনফিনিটিতে চলে গেছে আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি ইনফিনিটিতে চলে গেছে আমরা দেখছি এনার্জি কতটা রিলিজ হচ্ছে ঠিক যতটা রিলিজ হবে ততটা অ্যাবজর্ব হবে ব্যাপারটা কি ধরা যাক n1 থেকে ইনফিনিটিতে চলে যাচ্ছে তো ইনফিনিটিতে যদি চলে যায় তাহলে ডেল্টা ই কত হবে তাহলে ডেল্টা ই সমান কত হবে -2 পাই স্কোয়ার a ⁴ বাই এইচ স্কোয়ার হবে। আচ্ছা এখানে মাইনাসটা নয় আমরা কমন কাকে নিব কমন মাইনাসটাকে নিব না এইটাকে কমন নেব একটু ভুল লেখা আছে এইটা কমন নেব রাইট তবে তো কি এইরকম আসবে বেশ তাহলে কত হবে ডেল্টা ই সমান -2 পাই স্কোয়ার a ⁴ বাই এইচ স্কোয়ার এইটা ইন্টু কত হবে 1/1 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার কত হবে 0 মানে এইটা 0 তার মানে ডেল্টা ই মানে এইটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা দেখছিলাম একটু আগে আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি এনার্জি কতটা রিকোয়ার্ড হবে যদি ইলেকট্রনটাকে 1 থেকে ইনফিনিটিতে নিয়ে যায় কতটা এনার্জি হবে এতটা এইটাই হচ্ছে কত আয়নাইজেশন পোটেনশিয়াল এটা কত 2.17 × 10⁻11 আর্ক এত তাহলে আমরা দেখো এই যে মাইনাস এই যে 2 পাই স্কোয়ার a ⁴ বাই এইচ স্কোয়ার এইটা এই 2 পাই স্কোয়ার a ⁴ বাই এইচ স্কোয়ার এই যে 2 পাই স্কোয়ার a ⁴ বাই এইচ স্কোয়ার এইটাই আয়নাইজেশন পোটেনশিয়াল এবং সেটা কত 2.17 তাহলে আমাদের কাজ কি ডেল্টা ই ইজ ইকুয়াল টু এটা বসিয়ে দেওয়া 2.17 × 10⁻11 ইন্টু 1 - 1/4 হচ্ছে 3/4 এত হচ্ছে আর্ক বেশ এত আর্ক পেয়ে গেলাম যখনই ডেল্টা ই পেয়ে গেলাম বাকিটা বার করা খুব সহজ তুমি নিজেরই করে নেবে ডেল্টা ই সমান h ইন্টু নিউ মানে h ইন্টু একবারে লিখছি h ইন্টু c বাই ল্যামডা তো এখান থেকে ল্যামডা পেয়ে যাবে পাবে তো ওয়েভলেন্থ পেয়ে যাবে তোমাকে যদি বলে ফ্রিকোয়েন্সি বার করো তো ডেল্টা নিউ পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে এখান থেকে যদি আমরা এইভাবে বিষয়টাকে ভাবি বেশ আর একটা অঙ্ক আমরা এখানে দেখব তারপর আমরা বোরের থিওরির যে সাকসেস এবং লিমিটেশনগুলো জাস্ট খুব কুইক পয়েন্ট বাই পয়েন্ট একটু বলে নেব তাহলে আমাদের বোরস থিওরি কমপ্লিট হয়ে যাবে আর বোরস থিওরি কিছু আলোচনার বিষয় থাকবে না বেশ একটা লাস্ট অঙ্ক করি যে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য স্পেকট্রাল লাইন এমিটেড হোয়েন দ্য ইলেকট্রন n=3 ইন হাইড্রোজেন অ্যাটম রিটার্নস টু কত গ্রাউন্ড স্টেট কি বলছে ফ্রিকোয়েন্সি বার করতে বলছে ফ্রিকোয়েন্সি অফ স্পেকট্রাল লাইন নিউ বার ফ্রিকোয়েন্সি মানে এখানে স্পেকট্রাল লাইন আচ্ছা ফ্রিকোয়েন্সি বার করতে বলছে নিউ সমান কত যখন ইলেকট্রনটা কোথার থেকে ফিরে আসছে n=3 থেকে n=3 থেকে ফিরে আসছে গ্রাউন্ড স্টেটে n=3 থেকে গ্রাউন্ড স্টেটে মানে কি n হচ্ছে 1 অর্থাৎ দেখো রিডবার্গ ইকুয়েশন এখানে আমরা সিম্পল আমাদের অত এনার্জি এক্সপ্রেশন বার করার দরকার নেই কারণ আমরা রিডবার্গ ইকুয়েশন জানি রিডবার্গ ইকুয়েশন কি বলে যে নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু জেনারেল রিডবার্গ ইকুয়েশন আর ইন্টু জেড স্কোয়ার 1/nf² মাইনাস 1/ni², রাইট। তো এইভাবে আমি দেখিয়েছিলাম এখানে যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলা আছে তাহলে জেড ইকুয়াল টু 1 তাহলে নিউ বার হয়ে গেল আর ইন্টু 1/nf² মাইনাস 1/ni²। এখন এনএফ অর্থাৎ কী বলছে 3 নম্বর থেকে 1 নম্বরে ফাইনালি এফ মানে ফাইনালি কোথায় ফিরে আসছে আই মানে ইনিশিয়ালি কোথায় ছিল তাহলে এখন কত লিখবো আর তাহলে আর এর মান বসাবো নিউ বার ইকুয়াল টু আর যদি আমরা একে সিজিএসে করি তাহলে 109737 ইন্টু ফাইনালি কোথায় ফিরে আসছে গ্রাউন্ড স্টেট মানে 1/1² মাইনাস কোথার থেকে না 1/3² মানে
ইনিশিয়ালি এখানে ছিল ni ইজিক্যাল টু 3 আর nf ইজিক্যাল টু 1, তাহলে 1/3 স্কোয়ার, রাইট। তো এখান থেকে আমরা কী পেয়ে যাব, এখান থেকে নিউ বার পেয়ে যাব। কী বার করতে বলেছে, নিউ, আমরা কি জানি নিউ সমান c বাই ল্যামডা, রাইট। আবার সমান হচ্ছে c ইন্টু নিউ বার, 1/λ সমান নিউ বার। তাহলে যে নিউ বার, তাহলে নিউ পেতে গেলে কী করতে হবে, আমরা নিজে নিউ বার পেলাম মানে ওয়েভ নাম্বার পেলাম, তার সঙ্গে ভেলোসিটি অফ লাইট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ডেফিনেটলি এটা সিজিএস ইউনিটে করবে, ইউনিট মাথা রাখবে, যেহেতু আমি এটা বসিয়েছি সিজিএস ইউনিটে, তা সিও বসাবে সিজিএস ইউনিটে এবং পাবে যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে হার্জ হবে বা সাইকেলস পার সেকেন্ড। তো এই এখানে ভেলোসিটি অফ লাইট সিজিএসে বসাবো, নিউ বার যেটা এখান থেকে ক্যালকুলেশন করে পাবো সেইটা হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দিলে নিউ পেয়ে যাবো। তো এই হলো কয়েকটা, আমি 2-3টে এক্সাম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখালাম। তোমরা প্র্যাকটিস করো বিভিন্ন বই থেকে, আরও হয়তো নতুন নতুন কোশ্চেন পাবে, আমাকে জানাও। তো আমি আরও কোনো একটা ভিডিও নিয়ে আসবো, সবগুলো আলোচনা করবো সেক্ষেত্রে। এবার খুব কুইক আমরা বোরস থিওরির সাকসেস এবং লিমিটেশন নিয়ে আলোচনা করব। সাকসেস অলরেডি আমরা একটা বিগ সাকসেস আলোচনা করেছি যে বোরস থিওরি কী কী করতে পারে না, ফার্স্ট হচ্ছে লাইন স্পেকট্রাম, অ্যাটমের লাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারে সাকসেসফুলি, নাম্বার 1। নাম্বার 2, অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারে। কেন, বোরস থিওরি কী কনসেপ্ট নিয়ে এসছে না, স্টেশনারি স্টেট অর্থাৎ ফিক্সড এনার্জি বা কোয়ান্টাইজড এনার্জির গল্প বলা হয়েছে। আবার বলছি, বোরস থিওরি কী বলছে, এইগুলো হচ্ছে কোয়ান্টাইজড লেভেল বা স্টেশনারি অরবিট, অর্থাৎ এইখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এনার্জি গ্রহণ বা বর্জন কিছুই করবে না, এও তাই কোনো একটা পার্টিকুলার অরবিটালে যে ইলেকট্রন থাকবে সে সেই ইলেকট্রন নিজে নিজে এনার্জি অ্যাবজর্ব বা এমিট কিছুই করবে না, যদি না তাকে বাইরের থেকে ইনফ্লুয়েন্স করা হয়, রাইট। তাহলে স্টেশনারি এনার্জি লেভেল আমাদেরকে, স্টেশনারি স্টেট কনসেপ্ট আমাদেরকে বলছে যে এনার্জি অর্থাৎ এই কনস্ট্যান্ট এনার্জির গল্প বলছে এখানে, যে এই ইলেকট্রন এখানে যেই প্রত্যেকটা প্রিন্সিপাল অরবিটে যে ইলেকট্রনগুলো রোটেট করছে সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস, তারা সবসময় ফিক্সড এনার্জিতে থাকে, অর্থাৎ তারা এনার্জি অ্যাবজর্ব রিলিজ কিছুই করে না। তা যদি না হয় তাহলে ইলেকট্রনের নিউক্লিয়াসে ঢুকে যাওয়ার কোনো গল্পই নেই, অর্থাৎ অ্যাটম হলো স্টেবল, কোনো সমস্যা নেই। তাহলে খুব দুটো যে বড় বড় আমাদের বিগ লিমিটেশন ছিল তারপরে থিওরির, অ্যাটমের স্টেবিলিটি ব্যাখ্যা আর হচ্ছে স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম ব্যাখ্যা, এগুলো হচ্ছে মূলত এর সাকসেস। তাছাড়া আরও কিছু আছে যে একটা প্রিন্সিপাল অরবিটে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, সেটা হচ্ছে 2 × n² এর সাহায্যে আমরা বলতে পারি, অর্থাৎ n = 1 n = 2 বসিয়ে, n = 3 বসিয়ে, তাহলে 2 × 1² সমান 2, 2 × 2² = 8, এগুলো তো তোমরা অনেক নিচু ক্লাস থেকেই পড়ছো, 2, 8, 18 করে বার করতে। তবে হ্যাঁ, এই ফর্মুলার আবার লিমিটেশানস আছে, n = 4 অবধি এটা প্রযোজ্য, n = 5 হয়ে গেলে সেটা কী হবে, তখন 2 × n² সমান 5² মানে 50, 2 × 5² মানে 50, এটা কিন্তু হবে না। এখানে এই রুলটা কত দূর অবধি অ্যাপ্লিকেবল, n = 4, অর্থাৎ 4 × 4 = 16, 2 × 32, ম্যাক্সিমাম ম্যাক্স একটা অরবিটে 32টার বেশি 32টা ইলেকট্রন থাকতে পারে, সে n এর মান 4 হোক, 5 হোক, 6 হোক, ম্যাক্সিমাম হোক 32টা, এটা হচ্ছে একটা লিমিটেশান। তাছাড়া এই সূত্রের সাহায্যে আমরা এই ফর্মুলার একটা লিমিটেশান আছে যে বাইরের কক্ষ সে যদি সবচেয়ে আউটার মোস্ট যদি অরবিট হয়, সেটা n = 4 হোক, 5 হোক, 6 হোক, যাই হোক না কেন, আউটার মোস্ট সেলে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে, নট মোর দ্যান 8 ইলেকট্রন ক্যান অ্যাকোমোডেট এটা বাইরের কক্ষের ইলেকট্রন, বাইরের কক্ষ। নাম্বার 2, নাম্বার 3 এর লিমিটেশানস বা এর তুমি যদি বলো এর রেস্ট্রিকশান, যে বাইরের কক্ষের আগের কক্ষে এটা বলা হয় বাইরের কক্ষ, এটা হচ্ছে ধরা যাক, এটা যদি ধরা যাক এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর এগুলো এতগুলো তার কক্ষ আছে, এতগুলো ধরা যাক 1, 2, 3, 4, n = 5, n = 4। তো বেসিক্যালি কী দেখা গেলো, এইটাতে ম্যাক্সিমাম 8টা, যদি এইটাই বাইরের কক্ষ হয় এর ক্ষেত্রে, তো এইটা বাইরের কক্ষে এইখানে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, এইটাতে ম্যাক্সিমাম 18টা থাকবে, কারণ এর n = 4 হলে 32টা থাকতে পারে, কিন্তু হিসেবে 32টা থাকতে পারলেও বাইরের কক্ষের আগের কক্ষে কখনোই কি থাকবে না, 18টার বেশি ইলেকট্রন থাকবে না। তো এইটাকে বলা হয় পেনাল্টিমেট সেল, এটাকে বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট সেল, রাইট। তো এই হলো স্টোরি 2n² এর কিছু সাকসেস, আবার এর লিমিটেশনও আছে। আর বেসিক্যালি এইগুলোই তোমার বোরের থিওরির সাকসেস। লিমিটেশনস কি? লিমিটেশনস হচ্ছে
limitations of Bohr's theory কি লিমিটেশনস আছে নাম্বার 1 ফাইন স্পেকট্রাম ব্যাখ্যা করতে বোর্ড থিওরি পারে না ব্যাপারটা কি এক্সপ্লেনেশন পরে যাব আমরা এই ব্যাপারটা এই বিষয়টা কি লাইন স্পেকট্রাম ধরা যাক এরকম লাইন কতগুলো আসছে ধরো ভিজিবল রেঞ্জে যদি দেখি এরকম কোনো কন্টিনিউয়াস ব্যান্ড না পেয়ে আমরা কতগুলো কী পাই এইরকম লাইন পাই রেখা পাই তো যদি আমরা কোনো একটা লাইনকে একটা এই লাইনটা আমরা দেখে মনে হচ্ছে একটা সিঙ্গেল সলিড লাইন কিন্তু যদি এই লাইনটাকে একটা ধরা যাক এই একটা লাইন সেটা একটা সিঙ্গেল সলিড লাইন তো এই লাইনটা দেখে আমাদের ন্যাকেড আইতে মনে হচ্ছে যেন এটা একটা সিঙ্গেল সলিড লাইন যদি এটাকে আমরা কি করি এটা লাইন স্পেকট্রামের একটা লাইনকে যদি আমরা হাই পাওয়ারের ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখি তা আমরা কি দেখব না এই লাইনটা আসলে একটা লাইন নয় এই লাইনটা অনেকগুলো সূক্ষ্ম এনার্জি পার্থক্য বিশিষ্ট কতগুলো লাইনে বিভক্ত আছে এইটা আমরা বলি এইটা হচ্ছে লাইন এটা বলা হয় ফাইন লাইন রাইট এটা হচ্ছে ফাইন লাইন তো এইটা কেন হলো একটা লাইন কেন আর একাধিক লাইনে ভেঙে গেল ডেফিনেটলি এখানেও নিশ্চয়ই এনার্জি গ্যাপ আছে এনার্জি গ্যাপেই রিফ্লেক্টেড হয় কোথায় স্পেকট্রামে তো সেটা কেন হলো কী হলো সেই নিয়ে কোনো এক্সপ্লেনেশন ফাইন স্পেকট্রাম এক্সপ্লেনেশন বোর্ড থিওরি দিতে পারেনি এটা হচ্ছে বিগ লিমিটেশন নাম্বার 2 contradiction with Heisenberg's uncertainty principle তো হাইজেনবার্গ কি বলছেন আমরা পরবর্তীকালে আলোচনা করব যখন কোয়ান্টাম মডেল পড়ব হাইজেনবার্গ কি বলছেন হাইজেনবার্গ বলছেন যে কোনো ইলেকট্রনের বা ইলেকট্রনের মতো এরকম ক্ষুদ্র মুভেবল পার্টিকেলের একই সঙ্গে পজিশন এবং মোমেন্টাম 100% অ্যাকুরেটলি নির্ণয় করা যায় না অর্থাৎ তিনি বলছেন ইট ইজ ইম্পসিবল টু মেজার বোথ অর ডিটারমাইন বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ ইলেকট্রন অর ইলেকট্রন লাইক সাবঅ্যাটমিক পার্টিকেল উইথ 100% অ্যাকুরেসি একই সঙ্গে 100% অ্যাকুরেটলি একটা ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম মানে ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না এটা আমরা হাইজেনবার্গের যখন আনসার্টেনটি প্রিন্সিপাল পড়বো এটাকে আবার ভালো করে আলোচনা করব যে এই বিষয়টা কি কিন্তু বোর্ড থিওরি বলছে যে একটা ইলেকট্রনে দেখো ইলেকট্রন পজিশন বলতে নিউক্লিয়াসটা এই পজিশন বলতে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরত্বে আছে ধরো এইখানে ইলেকট্রন এই যে ডিস্টেন্স এইটা হচ্ছে পজিশন তো এই যে এইটা হচ্ছে আর এই রেডিয়াসটা আমরা বোরের ইকুয়েশনে আমরা দেখেছি 0.529 × n²/z তো বোরের থিওরি অনুযায়ী খুব একদম প্রিসাইজলি 100% অ্যাকুরেটলি আমরা একটা ইলেকট্রনের ডিস্টেন্স বার করতে পারবো তো এইটা একটা কিন্তু বোর বলছে রাদা হাইজেনবার্গ প্রমাণ করেছেন কোয়ান্টাম ক্যালকুলেশনের সাহায্যে যে এটা সম্ভব না রাইট একটা নাম্বার 2 হচ্ছে মোমেন্টাম সিমিলারলি মোমেন্টাম ভেলোসিটি বোর্ড থিওরি বলছে ভেলোসিটি আমার বোর্ড থিওরি বলছে যে আমার যে ইকুয়েশন আছে ভেলোসিটি ইকুয়েশনের সাহায্যে খুব একদম প্রিসাইজলি 100% অ্যাকুরেটলি মোমেন্টাম নির্ণয় করা যাবে মানে মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি করলে কী পাবো মোমেন্টাম পেয়ে যাব তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বললে mv/2 করে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাব তো বেসিক্যালি বোর্ড থিওরি বলছে যে পজিশন এবং মোমেন্টাম অ্যাকুরেটলি দুটো একসঙ্গে নির্ণয় করা যায় কিন্তু হাইজেনবার্গ প্রমাণ করেছেন যে এটা করা যায় না এটা তো ডাইরেক্ট কন্ট্রাডিকশন কার সঙ্গে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের সঙ্গে এটা 2 নম্বর নাম্বার 3 জিম্যান অ্যান্ড স্টার্ক ইফেক্ট যখন এই যে স্পেকট্রামটাকে আমরা এই যে স্পেকট্রাম বা এই যে ফাইন স্পেকট্রামকে যখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে অবজার্ভ করি তখন দেখা যায় যে একটা এই যে ফাইন লাইন এক একটা ফাইন লাইন আবার কতগুলো আরও কতগুলো লাইনে এই এক একটা ফাইন লাইন আবার কতগুলো লাইনে কী হচ্ছে ভেঙে যাচ্ছে অর্থাৎ আন্ডার ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ড একটা ফাইন লাইন যে এটাকেই ব্যাখ্যা করা যায় না আবার একটা ফাইন লাইন আবার কতগুলো সূক্ষ্ম লাইনে বিভক্ত হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি সুপার ফাইন লাইন বা সুপার ফাইন স্পেকট্রাম তো এটা ফাইন লাইন এটাকে বলা হয় সুপার ফাইন লাইন রাইট সুপার ফাইন লাইন অর্থাৎ একটা ফাইন লাইন এগেন কী হচ্ছে কতগুলো সুপার ফাইন লাইনে ভেঙে যাচ্ছে সেটা কেন হচ্ছে তবে এটা নর্মালি হয় না আন্ডার
ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে ভেঙে যাওয়াটাকে বলা হয় জিমেন ইফেক্ট, কারণ জিমেন এটা অবজার্ভ করেছেন প্রথম, আর স্টার্ক অবজার্ভ করেছিলেন যে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারেও যদি এই স্পেকট্রামটা আঁকি তাহলেও এই ঘটনা ঘটে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে বা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে একটা ফাইন লাইন আবার কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে ভেঙে যায়, এটাকে আমরা বলি সুপার ফাইন লাইন, সেটাও ব্যাখ্যা করতে পারেনি। তাছাড়া নাম্বার 4, এই যে আমাদের বোর বলছেন যে MVR = NH/2π, এবং এন তিনি কি বলছেন, এন হচ্ছে এনি পজিটিভ ইন্টিজার এক্সক্লুডিং 0, মানে এন 0 বাদ দিয়ে 1, 2, 3 যে কোনো হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এন, এন আসলে কি? তিনি তো ধরেছেন এন হচ্ছে একটা কোয়ান্টাইজ নাম্বার, সেটা 0 বাদ দিয়ে 1, 2, 3, 4 যে কোনো হতে পারে, কিন্তু এনের বেসিক্যালি সিগনিফিকেন্স কী, এই আসলে কী ইন্ডিকেট করছে, সেই নিয়ে কোনো ধারণা বোর দিতে পারে না। পরবর্তীকালে জানা গেছে এন হচ্ছে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তো যেটা আমরা কোয়ান্টাম যখন মডেল পড়ব তখন জানবো। তো তখন বাই দ্যাট টাইম বোর এই এনের ফিজিক্যাল সিগনিফিকেন্স তিনি ব্যাখ্যা করতে পারেননি। তো এইগুলো হচ্ছে মোটামুটি কতগুলো বিগ লিমিটেশন বা মানে যেগুলোকে আমরা বোর থিওরির সাহায্যে ব্যাখ্যা করতে পারিনি, এইগুলো লিমিটেশনস অফ বোর থিওরির মধ্যে আসছে। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সমারফিল্ড থিওরি। সমারফিল্ড থিওরি কিসের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছিল? এই যে বোর থিওরি যে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারেনি তার লিমিটেশনস থেকে ওভারকাম করার জন্য সমারফিল্ডের অ্যাপ্রোচ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।